শুরু হলো শোকাবহ আগস্ট। ৭৫-এর এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবকে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। জঙ্গিবাদ প্রতিরোধে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন। গুলশান হত্যাকাণ্ডের তদন্তে ১ মাসে অগ্রগতি হয়েছে উল্লেখযোগ্য, দাবি পুলিশের। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশ। বিলুপ্ত ১১১টি ছিটমহলে ১ বছরে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। উন্নয়নের ছোঁয়ায় সন্তুষ্ট এলাকার বাসিন্দারা। এবং বর্ষায় প্রবল স্রোতে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর কাজ বন্ধ থাকলেও জাজিরা প্রান্তে চলছে পুরোদমে। ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ২টি পিলার দৃশ্যমান করার প্রত্যয় কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা, ৩ ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সহ সপরিবারে ১৬ জনকে হত্যা করে বিপদকামী সেনা সদস্যরা। দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ৪১ বছর আগে নিষ্ঠুর সে হত্যাযজ্ঞ বাঙালি জাতিকে যেমনিভাবে শোকে ভাসায়, তেমনি অভয় মন্ত্রে উদ্দীপ্ত হতেও শেখায়। শোকের এ মাসে আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এদিকে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় জাতির জনকের দণ্ডিত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জ্বালানো হয় মোমবাতি। একই সঙ্গে জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শোককে শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই মাস ঘিরে নিয়েছে নানা কর্মসূচি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন কর্মসূচি পালন করছেন সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সকাল ১১টায় সারা দেশে একযোগে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। দৃঢ়তায় একতায় রুখব জঙ্গিবাদ এই স্লোগানে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, সম্প্রতি জঙ্গি হামলার ঘটনায় দেশের অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র, তাই জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সকল শিক্ষকের কাছে, সকল অভিভাবকের কাছে আমরা বলবো যে যার যার প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রতি নজর রাখা এবং প্রত্যেক ছেলে মেয়েকে দেখা যেন তারা কোনোভাবে চিন্তার পরিবর্তন হচ্ছে কিনা, সে ভিন্ন ধরনের চলাফেরা করছে কিনা, তারপরে কার্যক্রমে কোনো সন্দেহ সৃষ্টি হচ্ছে কিনা, অনুপস্থিত থাকছে কিনা, এগুলো তার গার্জিয়ানকেও জানানো, যোগাযোগ রাখা। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচির খবর জানতে এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জানেন যে আজ বেলা ১১টা থেকে যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনের কর্মসূচি দেওয়া হয়েছে তা এখনো চলছে। শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডির বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে। আপনি যদি একটু আমার সামনে দেখেন যে এখনো প্রতিটি ক্যাম্পাসের সামনে কিন্তু এভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরছেন। এবং আজকের এই মানববন্ধনের মূল প্রতিপাদ্যই ধরা হয়েছে যে দৃঢ়তায় একতাই রুখবই জঙ্গিবাদ।
তো এবং সবাই বলছেন যে সবাই যদি একতাবদ্ধভাবে ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই যদি এক হয়ে রাস্তায় নেমে এসে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে যদি জঙ্গিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলা যায়, তাহলে কিন্তু এই বাংলাদেশের মাটিতে কখনোই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং কখনোই জঙ্গিবাদ প্রতিষ্ঠা পাবে না বলে তারা কিন্তু বিশ্বাস করছেন। এবং মূলত এই কারণেই কিন্তু আজকের পুরো ঢাকা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে। তো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানকার ইউআইইউর উপাচার্য সহ এখানকার শিক্ষক শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন আজকের এই জঙ্গিবাদ বিরোধী কর্মসূচিতে। আমরা যদি একটু কথা বলি ইউআইইউর যে উপাচার্য রয়েছে তার সাথে, আপনারা বলতে আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বাণী দিচ্ছেন জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের বলেন ছোট করে। আমরা মনে করি এটা একটা বৈশ্বিক সমস্যা, এ ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া উচিত এবং সরকার যে উদ্যোগ নিচ্ছেন আমাদের সর্বতভাবে সেটা সহায়তা করার চেষ্টা করা উচিত। শিক্ষার্থীদের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন জঙ্গিবাদ বিরোধী? আজকে সেমিনার করব এবং তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে সচেতনতা হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস এবং সহজে যেন কারো কথায় মিসগাইডেড না হয়। আমরা আজকে সেমিনার করব এবং আমরা সেখানে এগুলো প্রচার করব। ইকবাল, উনি যেমনটি বলছিলেন ঠিক একইভাবে কিন্তু বর্তমান সরকার কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন জঙ্গিবাদ বিরোধী। এবং তারই আলোকেই আজকের এই জঙ্গিবাদ বিরোধী, সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন চলছে দেশের সকল সরকারি বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 ঘন্টা ব্যাপী এই মানববন্ধন চলছে। এবং এখান থেকেই যদি সবাই শপথ নিতে পারেন যে জঙ্গিবাদ বিরুদ্ধে অবস্থানে, তাহলে কিন্তু এই দেশে জঙ্গিবাদ কখনোই প্রতিষ্ঠা হবে না। এবং তারা আরেকটি কথা বারবার বলছেন যে যেহেতু কোনো ধর্মে, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু কোনো ধর্মেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে সমর্থন করেনি, তাই গুটি কয়েক মানুষ যে এই ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদ উস্কে দিচ্ছেন তাদেরকে যদি রুখে দেওয়া যায়, তাহলে এই সোনার বাংলায় কখনোই কিন্তু জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না, এই সোনার বাংলায় কখনোই অশান্ত করতে পারবে না বলে তারা বিশ্বাস করছেন। তা মূলত রাজধানীতে যে জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি চলছে, মানববন্ধন চলছে, আমার কাছে এই ছিল সবশেষ অবস্থা। ইকবাল। দর্শক, ধানমন্ডি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আছেন রিপোর্টার সামিউল মুহিত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিত, আমি এই মুহূর্তে রয়েছি শহীদ মিনার প্রাঙ্গণে। 11টা থেকে যে মানববন্ধন কর্মসূচিটি শুরু হয়, সেই মানববন্ধনে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই কিন্তু তারা ঘোষণা করেছে। আজকে 11টার সময় যখন এখানে আমরা আসি, তখন আমরা দেখেছি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান আব্দুল মান্নান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ, তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন। এসে কিন্তু তারা আজকে তাদের যে কর্মসূচি আছে সেই মানববন্ধনের কর্মসূচি পালন করেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইডেন কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ এবং ডেন্টাল যে ইউনিটটি রয়েছে, ঢাকা নার্সিং কলেজ এবং ডেন্টাল যে ইউনিটটি রয়েছে, সেই প্রতিটি ইউনিটের কিন্তু সদস্যরা এসেছে, শিক্ষার্থীরা এসেছে, তারা কিন্তু এসে এখানে আজকে মানববন্ধনে যোগ দিয়েছে। একটি বিষয় গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, বারবার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা রয়েছে, প্রায় 40 থেকে 50 লাখ মানুষ কিন্তু এই কর্মসূচির সাথে সংযুক্ত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মানববন্ধনের যে কর্মসূচি রয়েছে, সেই মানববন্ধনের কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে। একটি বিষয় গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধ পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে এই ধরনের জঙ্গিবাদ ছড়িয়ে যাওয়া নিয়ে প্রত্যেকে আসলে শঙ্কা প্রকাশ করছেন। শিক্ষকরা বলছিলেন যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চেতনা রয়েছে, সেই চেতনার চর্চা করা এবং এই সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের চর্চা এবং শপথ বাক্য পাঠ করা সহ যে বাংলাদেশের যে ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে, সেই বিষয়টিকে নিয়ে কিন্তু আসলে তারা আসলে আরো অনেক কাজ করার জায়গা রয়েছে। একটি অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হচ্ছিল বারবার, যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনার মধ্যে জঙ্গিবাদ কি করে ঢুকে গেল, তারা আসলে এই বিষয়টিকে প্রতিহত করতে চাচ্ছেন। এবং শিক্ষকরা বলছেন যে শিক্ষার্থী সহ সমাজের সকল স্তরের মানুষদেরকে নিয়ে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা আসলে সকলের সাথে সংহতি প্রকাশ করে জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই তারা লড়বেন। একটি বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে কিন্তু হচ্ছে বিএনসিসির যে ইউনিটটি রয়েছে, বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা
কিন্তু এখানে এসেছে, প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছে যে তারা সন্ত্রাস নয়, বরং তারা যে জঙ্গিবাদ মুক্ত যে সমাজের কথা বলছে, অসাম্প্রদায়িক যে সমাজের কথা বলছে, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার জন্য তারা প্রত্যেকেই লড়াই করবে। একটি প্রজন্মের মধ্যে কতটুকু ক্ষয়িষ্ণুতা আসলে আসলে জঙ্গিবাদের মতো কর্মসূচিতে অনেকেই যুক্ত হতে পারে, এই বিষয়টি নিয়ে শিক্ষকরা বারবার কথা বলছে। তারা বলছে নানা ধরনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কিন্তু তারা আসলে পালন করছেন, এবং তারা বলছে যে কোনো শিক্ষক যদি, এটা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুনুর রশিদ স্যার বলেছেন যে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যদি কোনো শিক্ষক এই জঙ্গিবাদের মতো ধর্মীয় উগ্রবাদিতার মধ্যে যুক্ত হয়ে যায়, তাহলে সেই ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে যে লড়াই, সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনো প্রকার ছাড় আসলে দেওয়া হবে না। একটি বিষয়ে বারবার বলা হচ্ছে যে একটি বিষয়ে বারবার বলা হচ্ছে যে যারা আসলে মানববন্ধনে যোগ দিয়েছে প্রত্যেকেই কিন্তু আসলে একটি বিষয়ে বলছে যে এই লড়াই কোনোভাবেই আসলে কোনো একটি একক শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তিবর্গের লড়াই নয়, পুরো সমাজকে সাথে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধটি করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে তাদের কোনো কর্মসূচি আছে কিনা, জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য, বা তারা আসলে পাঠ্যক্রমে কোনো পরিবর্তন আনতে চাচ্ছেন কিনা বিশ্ববিদ্যালয়গুলোর। তারা বলেছে যে বাংলাদেশের ইতিহাসের সংস্কৃতির যে গল্প, বাংলাদেশের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য প্রত্যেকটি বিষয় ভিত্তিক যে প্রত্যেকটি বিষয় যারা পড়ছে বা যেসব বিষয়ে তারা আসলে পড়াশোনা শেষ করছে, তাদের প্রত্যেকে আসলে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়তে হবে, এবং এই বিষয়টি তারা জোরালোভাবে ভবিষ্যতে আরো উপস্থাপন করবেন শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই তথ্যটি তারা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। ইকবাল। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সামিউল মুহিত। গুলশানের হোলি আর্টিসান রেস্টুরেন্টে হত্যাকাণ্ডের 1 মাস আজ। পুলিশ মহাপরিদর্শক বলছেন 1 মাসে গুলশান হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে অনেকটাই। তবে তরুণ প্রজন্মের উগ্রবাদের সঙ্গে জড়িয়ে যাওয়াটা সমাজের জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশি কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা প্রত্যাশা করছেন তিনি। আর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের মতে তরুণ প্রজন্মের উগ্রবাদী তৎপরতা বন্ধে পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা আরও বাড়াতে হবে। খান মোহাম্মদ জুমেলের রিপোর্ট। 1 জুলাই রাতের প্রথম প্রহর গুলশানের 79 নম্বর সড়কের হোলি আর্টিজান রেস্তোরাঁয় দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করেছে সন্ত্রাসীরা। এমন খবরে কেঁপে ওঠে গোটা দেশ। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অসংখ্য সদস্য। রাতভর নানা উদ্বেগ উৎকণ্ঠার পর ভোরে 13 মিনিটের অভিযান অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে শেষ হয় জিম্মি সংকট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরীহ মানুষকে জিম্মি করে হত্যার ঘটনায় অনেকটাই বদলে গেছে শহুরে নাগরিক জীবন। উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উগ্রবাদে জড়িয়ে পড়ার তথ্য নাড়িয়ে দেয় গোটা সমাজকে। আর এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের সব স্তরের সহযোগিতার কথা বলছেন সংশ্লিষ্টরা। একটা লোককে হত্যা করেছে, ব্যস্ত চলে যাবে, এই মানসিকতাটাই সবচেয়ে আমি মনে করি অত্যন্ত উদ্বেগের বিষয়। যাতে এইরকম ভুল বুঝিয়ে তরুণ, যুবক, কিশোর এদেরকে যাতে বিপথে না নিতে পারে, সেই জন্য আমরা জনগণকে, বিভিন্ন কমিউনিটিকে, সমাজকে কাজে লাগাতে চাচ্ছি আর কি। আমরা সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে সচেতন করার চেষ্টা করছি। আমরা বিষয়টির গুরুত্ব তাদেরকে তাদেরকে সচেতন করেছে, এই ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছি। গুলশান ঘটনার পর নতুন করে সাজানো হয়েছে পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসেছে পুলিশের চেকপোস্ট, বেড়েছে টহল। অলরেডি আমরা কোন সেটআপের মাধ্যমে গাড়ি এবং জন চলাচল আমরা নিয়ন্ত্রণ করছি এবং তল্লাশির আওতায় নিয়ে এসেছি। আবাসিক এলাকা, অফিস এলাকা, বিশেষ করে ব্যাংক এবং সোনার দোকানগুলোতে আমরা নিরাপত্তা ব্যবস্থা অনেক বৃদ্ধি করেছি। গুলশান হামলার কথা মাথায় রেখে নগরবাসীর নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও দাবি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের। 1 মাস আগেও এখানে ছিল জীবনের কোলাহল, ছিল মানুষের আনাগোনা। কিন্তু 1 জুলাইয়ের নৃশংস হামলা শুধু গুলশান নয়, বদলে দিয়েছে পুরো দেশের নিরাপত্তা ছক। তবে সবারই প্রত্যাশা উগ্রবাদের চোখ রাঙানি নয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে জয় হবে শুভ বুদ্ধির। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের এক নেতা নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় বেলা 11টার মধ্যে ছাত্রদের এবং দুপুর 2টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালানোকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ সহ আহত 6 জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় খালেদ সাইফুল্লাহকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যখনই আমরা হলে চলে যাই, আমি হলে ফ্রেশ হওয়ার 5 মিনিট পরে আমার মেহেদি স্যার কল দিয়ে আমার হলে প্রপোজ যে ওরা তো দত্তল থেকে 40-50 জন সিনি লাঠি ছোটা নিয়ে ক্যাফেটেরিয়ার দিকে যাইতেছে, আসলে ঘটনা কি? তাহলে স্যার আমি তো যাই না, আমরা তো রুমে চলে আসছি। ঠিক এর 7 থেকে 8 মিনিট পরে রেজাবের মোবাইল থেকে আমার মোবাইলে কল আসে যে আমার হলে এটা হয়েছে। মোমবাতি প্রজ্বলন নিয়ে একটু কথা কাটাকাটি এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক রেজাইল এবং মার্কেটিং 4th বর্ষের ছাত্র বিপ্লবের নেতৃত্বে বহিরাগত 7-8 জন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি শুরু করে এই ধরনের জীবন নাশ তো আর হয়নি, সঙ্গত কারণে আমরা আশঙ্কা করতেছি যে হয়তো আরো বড় কিছু। এই জন্য আমরা আগে সেফটি মেজার হিসেবে নিয়েছি যে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। সময় সংবাদে আরো থাকছে, যমুনা ও পদ্মার পানি বাড়ায় কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি, কুড়িগ্রামে কিছুটা উন্নতি হলেও 10,000 হেক্টর জমির ফসল পানির নিচে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন 2016 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সভায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমাদের বিশেষ রিপোর্ট প্রচার করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ থাকছে পিলারের অগ্রগতি নিয়ে রিপোর্ট। আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে 2টি পিলারের দৃশ্যমান করার লক্ষ্য নিয়ে কাজ চলছে পদ্মা সেতুতে। তবে লক্ষ্য অর্জনে বর্ষায় পদ্মার প্রবল স্রোত বড় বাধা হয়ে উঠতে পারে। স্রোতের কারণে মাওয়া প্রান্তে এর মধ্যে কাজ বন্ধ রাখলেও সেতুর পাইলিং চলছে জাজিরা প্রান্তে। তবে সংশ্লিষ্টরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করার ব্যাপারে। পদ্মা সেতু এলাকা ঘুরে ইহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন প্রিন্স আরেফিন। বর্ষার তীব্র স্রোত, উত্তাল নদীতে এই স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। গত কয়েক মাস ধরেই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে মূল সেতুর পাইলিং এর কাজ বন্ধ রাখতে হচ্ছে। মাদারীপুরের জাজিরা প্রান্তে স্রোত তুলনামূলক কম বলে এইখানে তাই পুরোদমে চলছে কাজ। মোট 42টি পিলারের উপর নির্মাণ করা হবে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। গত বছরের 12 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মাওয়া প্রান্তের 6 ও 7 নম্বর ব্লকে কাজ শুরু হয়। চলতি বর্ষা মৌসুমের শুরুতে কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরায়। এখানে 34 থেকে 39 নম্বর ব্লকে এখন চলছে 6টি পিলারের কাজ। একটি পিলার তৈরি করতে 6টি করে পাইল বসানোর প্রয়োজন হবে। মাওয়া ও জাজিরা দুই প্রান্তের সব মিলে 8টি পিলারের জন্য 24টি পাইল বসানোর কাজ চলছে। লক্ষ্য ডিসেম্বরের মধ্যে অন্তত 2টি পিলারের কাজ পুরো শেষ করা। এটা আমাদের টার্গেট। একটু 2-1 মাসে দেখলে যায় আসে না, বাট একটা টার্গেট তো থাকতে হবে। টার্গেটটা একটু টাফ, বাট আমরা একটু টাফ টার্গেটই ঠিক করেছি যে ডিসেম্বরের মধ্যে 2টা স্প্যান আমরা কমপ্লিট করব। বর্ষায় শুধু পাইল বসানো নয়, নদী শাসনের কাজেও এসেছে ধীরগতি। তীব্র স্রোতের কারণে তাই মাওয়া প্রান্তের পরিবর্তে জাজিরা প্রান্তে জিওব্যাগ ফেলার পাশাপাশি 3টি ড্রেজার দিয়ে চলছে বালি সরানোর কাজ। তবে বর্ষায় কাজের গতি যাই হোক, নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে দাবি সংশ্লিষ্টদের। এটা আমাদের মাথায় আছে, আমরা যে বর্ষাকাল আসবে তো উইনোইট, এটা তো আর নতুন বর্ষা তো নতুন আসতেছে না, কাজে এটা আমাদের মাথায় আছে। এই সময় আমাদের প্রোগ্রেস তুলনামূলকভাবে কম হবে সব কাজই, যে কনস্ট্রাকশন ওয়ার্ক, যে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক। এখন পর্যন্ত মূল সেতুর 36% কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 28%। যতই আধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, এই বর্ষায় কিছুতেই উপেক্ষা করা যাচ্ছে না পদ্মার প্রবল স্রোতকে। তারপরও একদিনের জন্য বন্ধ রাখা যাবে না কাজ। আর তাই গত 4 মাস ধরেই এই জাজিরা প্রান্তে চলছে মূল পাইলিং এর কাজ, যা একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে সংশ্লিষ্টদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাদারীপুর। নদীর পানি বাড়তে থাকায় মাদারীপুর ও মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা ও পদ্মা নদীর পানি বাড়ায় মানিকগঞ্জের নদী তীরবর্তী 4টি উপজেলার প্রায় 20টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এসব এলাকার 1.5 লক্ষাধিক মানুষ। ফসলের ক্ষতি হয়, দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
মাদারীপুরেও একই চিত্র। বন্যার পানিতে শিবচরের 5টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও চাহিদার অপ্রতুলতা বলে অভিযোগ করেছেন বানভাসীরা। বন্যার খবর জানতে এই মুহূর্তে জামালপুরে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, 7টি উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ আসলে যে আগে যে অবস্থা ছিল এখনই ঠিক সেই অবস্থায় আছে। বানবাসী মানুষ চরম দুর্ভোগে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এবং কষ্টে দিনাতিপাত করছেন। যমুনা নদীর পানি বিপদসীমার কিছুটা কমলেও আসলে এখনো প্রায় 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ আছে সেই দুর্ভোগ আগের অবস্থায় রয়েছে। আমরা মানুষজনের সাথে, বন্যা আক্রান্ত মানুষজনের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আসলে তাদের বাড়ি ঘরে পানি উঠে যাওয়া, এখনো তারা পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছেন। এই উপজেলায়, জেলার 7টি উপজেলায় প্রায় 6.5 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখন পর্যন্ত আমরা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রায় 1.5 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। তাদের বাড়ি ঘরে পানি রয়েছে, পানি উঠেছে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি ওঠার কারণে এই বন্যা আক্রান্ত এলাকার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যার জন্য স্কুলগুলোতে পরীক্ষা চললেও আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা। আর বন্যা দুর্গত মানুষ তারা যেটা জানিয়েছেন যে ত্রাণ সাহায্য দেয়া হচ্ছে সেটা একেবারেই অপ্রতুল এবং অনেক এলাকায় এখনো ত্রাণ সহায়তা পৌঁছেনি এবং যে সব এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে সেগুলো তাদের চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। আমি এই বিষয়ে কথা বলেছিলাম জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহাবুদ্দিন খানের সাথে। তিনি জানিয়েছেন যে এই অঞ্চলে এখন পর্যন্ত 800 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং 31 লাখ টাকা মূল্যের শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া গোখাদ্য এবং লাকড়ি দেওয়া হয়েছে ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার কিছু এলাকায়। আর আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে এই রেল লাইনে পানি উঠে যাওয়ার কারণে জামালপুর দেওয়ানগঞ্জ এবং জামালপুর সরিষাবাড়ি রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল, এখনো বন্ধ রয়েছে। তবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন এই দুটি রেল লাইন পরিদর্শন করছেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে জামালপুর সরিষাবাড়ির রেল লাইনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে এই রেল লাইনটি চালু হতে বিলম্ব হতে পারে। তবে দেওয়ানগঞ্জ জামালপুর রেল লাইনটি আগামীকাল সকাল থেকেই চালু হতে পারে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে বন্যার দুর্গত এলাকার সর্বশেষ খবর। দর্শক, জামালপুরে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। সময় সংবাদে আরো থাকছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। চরম দুর্ভোগে নগরবাসী। দুরবস্থার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। বাংলাদেশের নাগরিক হয়ে 1 বছর পূরণ করলেন কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড়ের বিলুপ্ত হওয়া 111টি ছিটমহলের বাসিন্দারা। গত বছরের এ দিনে প্রথম প্রহরে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হন তারা। আর 1 বছরে বদলে গেছে এখানকার জীবনযাত্রা। প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের আকাঙ্ক্ষা পূরণের পাল্লাটাই ভারী। দীর্ঘ 64 বছর ধরে পিছিয়ে থাকা মানুষগুলো মৌলিক অধিকার পূরণ হয়েছে। স্বাধীন ভূখণ্ডে নির্মিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় উপাসনালয়। ইন্টারনেটের পাশাপাশি বিদ্যুতের আলো জ্বলছে ঘরে ঘরে। নাগরিকত্ব দেওয়ার পর এবার যোগ্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে। গত বছরের 1 আগস্টের প্রথম প্রহরে কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড়ের 111টি ছিটমহল বিলুপ্ত হয়। বিলুপ্ত এসব ছিটমহলের 41,449 জন মানুষ বাংলাদেশের নাগরিক হন। 22 কিলোমিটার পাকা সড়ক হচ্ছে এলজিইডির মাধ্যমে। 3টে প্রাইমারি স্কুল, জুনিয়র স্কুল, মাদ্রাসা সহ এই আইনের যেখানে শাসন ছিল না দীর্ঘদিন, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। একটা পুলিশ ফাঁড়ি হয়েছে। এখানে ইলেকট্রিসিটি, প্রত্যেক বাড়ি বাড়ি ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছে গভর্নমেন্ট। আমরা এতে খুব উপলব্ধ। ছিটমহলের মানুষ, আমরা প্রত্যাশা করছি যে এই ছিটমহলের মানুষ 68 বছর যেহেতু বন্দী আমরা ছিলাম, এই ছিটমহলটাকে আমরা স্বতন্ত্র একটা ইউনিয়ন চেয়ে আমরা একটা আইনের দ্বারস্থ হয়েছি। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বেশিরভাগ সড়কের এখন বেহাল দশা। খানাখন্দক ও বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রতিটি সড়ক জুড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রাস্তায় চলাচল করা সাধারণ মানুষ ও গাড়ি চালকদের। দুরবস্থার কথা স্বীকার করে টেকসই রাস্তা নির্মাণ করা হবে বলে জানালেন সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
বর্ষা আসলেই বন্দরনগরীর বেশিরভাগ প্রধান সড়কে ইট সুরকি উঠে খানাখন্দক, বড় বড় গর্তের সৃষ্টি হয়। ১৬ শহর, বহদ্দারহাট, কাতালগঞ্জ, ইপিজেড এলাকা, কাপ্তাই রাস্তার মাথাসহ নগরীর বেশিরভাগ প্রধান সড়কের এখন বেহাল দশা। এতে করে রাস্তায় চলাচল করা মানুষজনকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সামান্য বাজেট নিয়ে রাস্তার কাজ শুরু করে ফেলতেছে, বৃষ্টি হলে সাথে সাথে রাস্তার গর্ত শুরু হয়ে যাচ্ছে। বৃষ্টি আসলে গর্ত ভরে যায়, পানি যায়, আমরা গাড়ি এক্সেল ভাঙে যায়, গাড়ির বিভিন্ন সমস্যা হয়। আমাদের সময় লস, তারপরে গাড়ির স্প্রিং সেট, গাড়ির চাকা পাঞ্চার, অনেক সময় চাকা এটা পড়ে বাস্ট হয়ে যায়, এই ধরনের সমস্যা, অনেক সমস্যাই হয়। পরিকল্পিতভাবে রাস্তাগুলো নির্মাণ না করা ও সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অনেকটা দায়সারাভাবে কাজ করার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন সিটি কর্পোরেশন মেয়র। কি পরিমাণ যানবাহন চলাচল করে বা কোন ধরনের কতটুকু ওজনের যানবাহন চলাচল করে এইটাও বিবেচনায় রেখে সেই হিসাবেই কিন্তু রাস্তার ড্রয়িং ডিজাইনগুলো করতে বলেছে, যাতে কয়েক বছর এগুলোতে আর হাত দেওয়া না হয়। রাস্তার উপর পানি জমে থাকা বন্ধ করা না গেলে এ সমস্যার কোনোভাবেই সমাধান সম্ভব নয় বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাস্তার পাশের নালা যদি আমার ঠিক না থাকে, পানি যাবে কোথা দিয়ে? তো তখন রাস্তা দিয়েই পানিটা গড়ায় এবং বিটুমেনের সাথে যখন পানি মিশে এই রাস্তা টিকানো যায় না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় ৯০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার সড়কের পিচ উঠে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে পর্যটন সুবিধার আওতায় আনা কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি এখন লাপাত্তা। শুল্ক গোয়েন্দা নজরদারিতে প্রায় ৪০০ কোটি টাকার গাড়ির সন্ধান মিলছে না। গোয়েন্দারা হন্য হয়ে খুঁজছেন এসব গাড়ি। এ পর্যন্ত ৫টি বিলাসবহুল গাড়ি সহ সারা দেশে ২২টি গাড়ি জব্দ করা হয়েছে। এই আইনের অপব্যবহারের প্রবণতা বাড়ায় ২০১২ সালে আইনটি বিলুপ্ত করা হয়। প্রবাসী নেতারাও এই অবৈধ কাজকে সমর্থন করছেন না। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ১৯৫৪ সালের কাস্টমস কনভেনশনের আওতায় কার্নেট দ্য প্যাসেজ নামে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ৪৮টি দেশের বাসিন্দা এক দেশ থেকে অন্য দেশে বেড়াতে গেলে ১ বছরের জন্য সাথে বিনা শুল্কে গাড়ি নিতে পারতেন। ১৯৯২ সালে এই আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধন করার পর পর্যটকদের জন্য গাড়ি সহ ভ্রমণের সুবিধা আরো বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মাঝে এদেশে দামি দামি গাড়ি এনে অবৈধভাবে ব্যবসা ও ব্যবহার বেড়ে যায়। এই যে ট্যাক্স কার্নেট যে সুবিধায় গাড়ি নিয়ে যে গাড়িগুলো এসেছিল, যেগুলো এখনো যায়নি, সেগুলো বিভিন্ন আকারে বিক্রির চেষ্টা চলতেছে। তো এগুলো যদি যে ব্যবহার করুক না কেন, যে ব্যবহার করবে সে অপরাধী, আর যে বিক্রি করবে সে অপরাধী। গাড়ির মালিকরা নির্দিষ্ট সময়ের পর গাড়ি সে দেশে না নিয়ে অবৈধভাবে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে ব্যবহার করে থাকেন, যা কোনোভাবে সমর্থনযোগ্য নয় বলে জানালেন যুক্তরাজ্য প্রবাসী এই কমিউনিটি নেতা। পুলিশে ধরলে পুলিশে কিছু দিয়াও ছুটি দিলেও পাবে আর কি, বাট এটা কোনো অবস্থাতে এটা আমার মতে এটা ঠিক নেই। তবে পুলিশ বলছে শুল্ক বিভাগের মাধ্যমে বিভিন্ন সড়ক ও নৌপথে এদেশে গাড়িগুলো প্রবেশ করছে। তাদের সহযোগিতা ছাড়া এই গাড়ি উদ্ধার করা সম্ভব নয়। অনেক সময় তথ্য থাকে না, বা তথ্য থাকলেও গাড়িটাকে জায়গা মতো পাওয়া যায় না। যখনই আমাদের কোনো গোয়েন্দা তথ্য থাকে বা আসে যে এরকম একটা গাড়ি পাওয়া গেছে শুল্ক, আমরা তখন তার সাথে সাথে এটা ওই শুল্ক গোয়েন্দাদের সাথে যোগাযোগ করে একসাথে এটা উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসেবে কার্নেট দ্য প্যাসেজ আইনের আওতায় এদেশে ৩০০টি বিলাসবহুল গাড়ি প্রবেশ করে, যার মধ্যে ১৬৯টি গাড়ি অবৈধভাবে রয়ে গেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। আফগানিস্তানের কাবুলে একটি হোটেলে বিদেশিদের লক্ষ্য করে তালেবানের শক্তিশালী গাড়িবোমা হামলা এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক হামলাকারী সহ ২ জন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে কাবুলের নর্থ গেট হোটেলে একটি ট্রাক বোমার বিস্ফোরণ হয়। এরপর ২ জন বন্দুকধারী হোটেলটিতে ঢুকে পড়ে। এরপরই তালেবান ওই হামলার দায় স্বীকার করে জানায়, বিদেশিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। পরে নিরাপত্তা বাহিনী সকালে সেখানে অভিযান শুরু করে। কয়েক ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলে অবস্থানরত বিদেশিদের সবাই নিরাপদে রয়েছেন, তবে এক পুলিশ আর এক হামলাকারী নিহত হয়েছে এতে। এবার খেলার খবর জানাবো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর।
শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যে সাকিব আল হাসানের দল জামাইকা তালাওয়াসকে 17 রানে হারিয়েছে সেন্ট লুসিয়া জুকস। এদিকে টানা 2 ম্যাচ হারলেও সরাসরি ফাইনালে খেলার সুযোগ থাকছে জামাইকার সামনে। আগামী 3 আগস্ট প্রথম প্লে অফে তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ফ্লোরিডার রিজনাল পার্কে টস জিতে সেন্ট লুসিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জামাইকান অধিনায়ক ক্রিস গেইল। চার্লসের সঙ্গে ফ্লেচারের 104 রানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় ড্যারেন স্যামির দল। মাইক হাসি 8 রানে আউট হলেও শেন ওয়াটসনের 5 ছক্কায় 17 বলে 42 রানের সুবাদে 3 উইকেটে 194 রানের বিশাল সংগ্রহ পায় সেন্ট লুসিয়া। 3 ওভারে 21 রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে 177 রানে থামে তালোয়াসের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন ক্রিস গেইল। অ্যালেক্স রস 23 ও সাকিব অপরাজিত থাকেন 9 রানে। ম্যাচ সেরা হয়েছেন শেন ওয়াটসন। He does not put him down, and the Pope man is into the action first. The 160 mark, I guess we can put that down as a mark. They are now a very good franchise. বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। একদিন বিরতির পর বিকেলে শুরু হচ্ছে বিপিএল ফুটবল। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের তৃতীয় রাউন্ডে বিগ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়াচক্র। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে বিকেল 4:30টায় রহমতগঞ্জের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম দুটি ম্যাচ হারায় জয়ের জন্য মুখিয়ে আছে মারুফুল হক শিষ্যরা। তবে প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী বলেই আশাবাদী কোচ মারুফুল হক। বারবারই বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফর্ম করে শেখ রাসেল, আর চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু। সঙ্গে দেখা যেতে পারে সাখাওয়াত রনিকেও। এদিকে লিগে মামুনুলদের শুরুটাও খুব একটা ভালো হয়নি। আবাহনীর বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও পরের ম্যাচে অবশ্য মোহামেডানকে হারিয়েছে জোসেফ প্যাভলিকের শিষ্যরা। 3 গোল করে দারুণ ফর্মে আছেন স্ট্রাইকার রুবেল মিয়া। এদিকে দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে হ্যাট্রিক শিরোপার মিশনে থাকা শেখ জামাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গিবাদ প্রতিরোধে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন। গুলশান হত্যাকাণ্ডের তদন্তে 1 মাসে অগ্রগতি হয়েছে উল্লেখযোগ্য, দাবি পুলিশের। শুরু হলো শোকাবহ আগস্ট। 75-এর এ মাসে বাঙালি জাতি হারিয়েছে হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবকে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশ। বিলুপ্ত 111টি ছিটমহলে 1 বছরে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। উন্নয়নের ছোঁয়ায় সন্তুষ্ট এলাকার বাসিন্দারা। এবং বর্ষায় প্রবল স্রোতে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর কাজ বন্ধ থাকলেও জাজিরা প্রান্তে চলছে পুরোদমে। ডিসেম্বরের মধ্যে কমপক্ষে 2টি পিলার দৃশ্যমান করার প্রত্যয় কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।